নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প প্রতাপগঞ্জের প্রেত ছায়া। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প প্রতাপগঞ্জের প্রেত ছায়া। রবিবারের অলস সন্ধ্যায় হঠাৎ ঝপ করে বিদ্যুৎ চলে যেতে এক নিকষ কালো আঁধার ঢেকে দিল বিশ্ব চরাচর। তবুও রক্ষে এটা কলকাতা শহর। ল্যাম্পোস্টের দোদুল্যমান হ্যাজাকের আলো জানলা দিয়ে প্রবেশ করছে, তাতেই খানিক ভরসা পেল। হাত বাড়িয়ে লণ্ঠনটা জ্বালিয়ে আবারও সদ্য কেনা রবি ঠাকুরের সমর্পণ গল্পটিতে মনোনিবেশ করলাম। গল্পের সেই অংশের নিকট পৌঁছে গেছি যেখানে একজন বৃদ্ধ নিজেরই অজান্তে তার নাতিকে তাঁর সম্পত্তি রক্ষার জন্য যক্ষ হিসেবে নিযুক্ত করেছে। ভারতীয় অপসংস্কৃতির এই যে নিদর্শন যে বড়ই দৃষ্টিকটু, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কালচক্রে অবলুপ্ত হয়েছে সতীদাহ প্রথা কিংবা যক্ষ নিযুক্তিকরণের ন্যায় ভয়ঙ্কর প্রথা, কিন্তু ইতিহাস আজও তার সাক্ষ্য বহন করে চলেছে। গিন্নি বাপের বাড়ি গিয়েছে, তাও প্রায় সপ্তাহখানেক হলো। লণ্ঠনের আলো খানিক উস্কে দিয়ে গল্পের বাকি অংশ পড়ার জন্য মনোনিবেশ করতেই দৌড়ে করাঘাত করার শব্দ এলো। আমি ভাবলাম, ভর সন্ধ্যায় আবার অনাহত পথিকের মতন কোন অতিথির আগমন ঘটল। গিন্নি নয় তো, কিন্তু তার তো কাল আসার কথা। তাহলে আবারও দরজার ওপারে করাঘাতের শব্দ হতেই আমি এবার খানিক বিরক্ত হই বইটির ফাঁকে একটা কলম গুঁজে নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। লণ্ঠনটি এক হাতে নিয়ে দৌড় খুলতেই দেখি মুখে একগাল হাসি নিয়ে কিশোরী দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। আমি তাকে হাসি মুখেই ঘরে অভ্যর্থনা জানাতেই সে ঘরে এসে আমার বিছানায় এসে বসল। তার সিল্কের পাঞ্জাবি দিয়ে বেরিয়ে আসছে আতরের ঘ্রাণ। হাতে ধরা একটা প্যাকেট আমার সামনে বাড়িয়ে দিয়ে সে বলল, ও হ্যাঁ বিভূতি, গরম গরম আলুর চপ নিয়ে এই পথেই যাচ্ছিলাম ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে। ভাবলাম তোমাকেও সাথে নিয়ে নিই। রবিবারের অলস সন্ধেটা কি রবি ঠাকুরের বই পড়ে কাটানোর ইচ্ছা নাকি? বিছানার পাশে রাখা রবি ঠাকুরের সমর্পণ বইটির দিকে তাকিয়ে কিশোরী অঙ্গুলি নির্দেশ করে এই কথা বলে উঠতে মনের ভিতর চলতে থাকা সেই প্রশ্নের ঝড় আবারও একবার আমার দেহ মন দুই জুড়ে রইল। এই অপসংস্কৃতির কি সত্যিই কোনো প্রয়োজন ছিল? পরবর্তী বংশধর না আসা পর্যন্ত কি সকল লোভী মানুষের ত্রাস হয়ে উঠতে পারে এই যক্ষ? কেবলমাত্র তারানাথ তান্ত্রিকই পারে আমার এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে। আমি আর দ্বিধারুক্তি না করে পুরনো একটা পাঞ্জাবি পরে পাড়ার দোকান থেকে এক প্যাকেট পাসিং শো কিনে চললাম তারানাথের বাড়ির দিকে। আকাশ তখন পূর্ণচন্দ্রের আলোতে উচ্ছ্বাসিত। টিমটিমে তারাগুলো স্বচ্ছতার নৈপুণ্যে জন্ম দিচ্ছে এক মায়া জগতে। দৌড়ে দুইবার কড়া নাড়তেই দেখলাম চারি একগাল হেসে দরজা খুলল। কিশোরী তার হাতে ধরে থাকা তেলে ভাজার ঠোঙা বাড়িয়ে দিল তার দিকে, বলল, চারিমা, আমাদের জন্য এক কাপ করে গরম চা করে দেবে? এই সন্ধ্যাবেলা গরম গরম ধুমায়িত চায়ের সাথে ঠাকুরমশাইয়ের সান্ধ্যকালীন বৈঠক বেশ জমে যেত। তা উনি কি ঘরেই আছেন? আমি আপনাদের আসার আগেই চায়ের জল চাপিয়ে দিয়েছিলাম কাকাবাবু। বাবা আমায় খানিক আগেই আপনাদের আগমনের কথা জানিয়েছিলেন, তাই এই আগাম আয়োজনের ব্যবস্থা। চারির কথা শ্রবণ করে বিশেষ আশ্চর্য হলাম না আমরা কেউ, কারণ ইতিপূর্বে তারানাথ তান্ত্রিকের এহেন তন্ত্রগুণ আমরা উভয়ই প্রত্যক্ষ করেছিলাম। ঘরে প্রবেশ করতেই দেখলাম একরাশ ধোঁয়ার মাঝে নিজ আসনে উপবিষ্ট স্বয়ং তারানাথ। পরনে সেই রক্তাম্বর, মস্তকে তিলক, একটা হাত আসনের পাশে রাখা ত্রিশূলের গাত্রে অবস্থান করছে এবং অপর হাতটা বরাভয়ের মুদ্রায় স্থিত। পাশে জ্বলতে থাকা ধুনির আগুনে লালায়িত অগ্নিশিখা স্পষ্টতই জানান দিচ্ছে তিনি এই মুহূর্তে কোনো গভীর সাধনায় মগ্ন। কান পেতে শুনলাম বিড়বিড় করে তিনি কি যেন এক দুর্বোধ্য ভাষায় মন্ত্র উচ্চারণ করছেন। তার এই লীন
তেজদীপ্ত অভিব্যক্তি মনকে যেন নিমিষেই প্রফুল্ল করে তুল। তাঁর এরূপ ধ্যানভঙ্গিমা এর আগে আমরা দেখিনি। তবে মাঝে মধ্যেই মহামায়ার পুজোয় তারানাথ আমাদের নিমন্ত্রণ করেন, তখন তারানাথকে পুজো করতে দেখি। ধ্যানমগ্ন অবস্থায় দেখলাম তারানাথের সারা শরীর থেকে যেন এক অদ্ভুত দ্যুতি নির্গত হচ্ছে। কিছুক্ষণ পর তারানাথ চোখ খুলে আমাদের দিকে চেয়ে স্মিত হেসে জবাব দিলেন, তোমরা এসে গেছো দেখছি। আসলে আজ পূর্ণিমার পবিত্র তিথি, তাই জগতের কল্যাণার্থে দেবী মধুসুন্দরীর ধ্যানে মগ্ন ছিলাম। আশা করি বিলম্বের জন্য তোমাদের বিশেষ অসুবিধে হয়নি। না ঠাকুরমশাই, আমাদের কোনো অসুবিধে হয়নি। আমরাও নির্দিষ্ট চিত্তে আপনার এই ধ্যানময় ভঙ্গিমা প্রত্যক্ষ করে বড়ই তৃপ্ত হয়েছি। বেশ বেশ, তবে বিভূতি, তোমার এরূপ কুঞ্চিত ভ্রুযুগল দেখে তো মনে হচ্ছে তুমি কোনো বিষয়ে বড়ই কৌতূহল বোধ করছো। তার সাথে তোমার মনে প্রশ্নের ঝড় চলছে। আমি কিছুটা অনুভব করতে পারছি যে কোনো কিছুর ব্যাপারে তুমি সন্দিগ্ধ এবং অনুসন্ধিৎসুও বটে। তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিঃসংকোচে আমায় বলতে পারো, দেখি তোমার কৌতূহল নিবৃত্ত করতে পারি কিনা। আমি তারানাথের এমন অনুভবে এইবার আশ্চর্য হলাম বটে, তবে মুখে কিছু বললাম না। জামার পকেট থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট বের করে তারানাথকে জিজ্ঞেস করলাম, সত্যিই আমি একটি বিষয়ে কৌতূহল বোধ করছি বটে। আপনার অনুমান সঠিক, তবে তার সাথে মনে একটা দুঃখও রয়েছে। আমাদের বাংলার অপসংস্কৃতি যক্ষ অর্থাৎ রবি ঠাকুরের বর্ণিত সেই সমর্পণ গল্পটিতে, যেখানে এক বালকের নিজের পিতামহ নিজেরই অজ্ঞাতসারে তার 12 বছরের নাতিকে নিজের গচ্ছিত ধনভাণ্ডারের রক্ষক হিসেবে চক্ষে পরিণত করেছিল। আগে আমাদের ভারতবর্ষে এমন বহু ঘটনার নজির তথ্য ভাণ্ডারে উল্লেখ রয়েছে, যে সভ্য জগতের মানুষের কাছে নৃশংস বর্বরতা ছাড়া আর কিছুই নয়। সেই 12 বছরের বাচ্চাটি কিভাবে অন্ন জল না পেয়ে তিলে তিলে মারা গেল, আমি আজ সকাল থেকে এইগুলো নিয়েই ভাবছিলাম। তারানাথ বললেন, যে বালক বলি প্রদত্ত, যে বালকের অতৃপ্ত ইচ্ছে মাটির নিচে বন্দি, একমাত্র সেই জানে এই নির্মম যন্ত্রণার বহিঃপ্রকাশের ভঙ্গিমা ঠিক কতটা পৈশাচিক। তোমরা কিছুক্ষণ আগে আমার যে সহস্র মুদ্রায় স্থিত আমার ধ্যান প্রত্যক্ষ করেছিলে, সেটা ছিল জগতের মঙ্গলার্থে মধুসুন্দরী দেবীর আরাধনা করে পূর্ণচন্দ্রের এই পবিত্রতাকে অক্ষুণ্ণ রেখে অশুভ শক্তির বিনাশার্থে আমার স্বল্প তন্ত্রবিদ্যার সামান্য প্রয়োগ মাত্র। দীর্ঘদিনের অনুশীলন এবং তন্ত্রচর্চার দ্বারা চন্দ্রের শুভ প্রভাবকে অক্ষুণ্ণ রেখে জগতের মঙ্গল কামনায় ব্রতী আমি তারানাথ তান্ত্রিক অতীতে এমন একটা ঘটনার সম্মুখীন আমি হয়েছিলাম, যা আজও আমি যখন স্মরণ করি অত্যেন্দ্রিয় সত্তাকে পুনরায় জীবিত করে বারংবার আমায় মনে করিয়ে দেয় এক নিষ্ঠুর বর্বরতার ইতিকথা। বাল্যকালে পরিবার পরিজনকে হারিয়ে সে হয়ে ওঠে কাল পুরুষের গর্ভে বিলীন হয়ে যাওয়া এক টুকরো স্মৃতিখণ্ড, যাকে কালের অমোঘ নিয়মে সকলে ভুলে গেলেও তার সাথে ঘটে যাওয়া সেই রক্তাক্ত ইতিহাসকে কখনোই ভোলা যায় না। মুক্তির আশায় ব্যাকুল হৃদয়ের এক বালক হয়ে ওঠে সকল জীবিত মানুষের ত্রাস। যক্ষ হিসেবে নির্বাচিত হলেও সে এক ধারে হয়ে ওঠে সমর্পিত রাজ ঐশ্বর্যের একচ্ছত্র অধিপতি, এবং অন্যদিকে রক্তলোলুপ জিজ্ঞাসা বুকে নিয়ে সে খুঁজে চলে তার হত্যাকারীকে। প্রতাপগঞ্জের সেই অভিশপ্ত অধ্যায়, যা ভারতীয় সংস্কৃতির ইতিহাসকে কলুষিত করে, সেই ঘটনা ভাবলে আজও আমার প্রাণ ব্যাকুল হয়ে ওঠে। আমাদের কথোপকথনের মাঝেই চারিমা আমাদের সকলের জন্য এক পেয়ালা করে ধুমায়িত চা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা মুড়ি আমাদের সামনে এনে রাখল। কিশোরীর আনা আলুর চপ সহযোগে আমরা সেটাকে খেতে শুরু করলাম। চায়ে চুমুক দিতে না দিতেই কিশোরী তারানাথকে বলল, ঠাকুরমশাই, আপনি যদি আপনার ওই প্রতাপগঞ্জের অভিজ্ঞতার আলোকে আমাদের জ্ঞানচক্ষু উন্মিলিত করেন তথা বিভূতির মনের ভার লাঘব করেন, তবে যথার্থ সেই হৃদয় বিদারক কাহিনী শ্রবণ করে আমরাও নিজেদের কৌতূহলের নিবৃত্তি ঘটাতাম। কিশোরীর কথা শুনে তারানাথ এবার খানিক ঠাট্টা করেই বললেন, তোমার জ্ঞান বৃক্ষের গোড়ায় যতই জ্ঞানের আলো প্রদান করি না কেন, সেটা অরণ্যের রোদন।
তুমি তো সমস্ত বিষয়কেই গল্প বলে গ্রহণ করো। সে যাকে, তোমাদের চিন্তাধারায় আমি বদল এত সহজে আনতে পারবো না ঠিকই, তবে কৌতূহল নিবৃত্তি করতেই পারি। সত্যটা এক বিচার্য বিষয় মাত্র। প্রকৃত ঘটনা স্বচক্ষে প্রত্যক্ষ না করলে অবিশ্বাস করাটা স্বাভাবিক বটে। তবে সেবার প্রতাপগঞ্জে আমি যা স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলাম সেটা আজও আমার রন্ধ্রে রন্ধ্রে বিষাদের তীক্ষ্ণ ক্রন্দনধ্বনি রূপে বিদ্যমান রয়েছে। মধ্যরাতে আজও প্রতাপগঞ্জের বাতাসে ঘ্রাণে মিশে রয়েছে সেই ছোট্ট এক কিশোরের দীর্ঘ নিঃশ্বাস, যে বাঁচতে চেয়েছিল, যে চেয়েছিল স্বগৃহে প্রত্যাবর্তন করতে। আজ অক্লেশে বলতে পারি, সেদিন সে যা করেছিল ওই গ্রামের মানুষগুলোর সাথে, সেটা ছিল তাদের ন্যায্য পাওনা। তখন আমার বয়স প্রায় 30-এর কোঠায় বলতে পারো। আজকের এই অশীতিপর বৃদ্ধ তারানাথকে দেখে তোমরা আমায় কি ভাবো জানি না, তবে সেই সময়ের তারানাথ যেমন ছিল তন্ত্রবিদ্যায় দক্ষ, তেমনই কঠিন হৃদয়ের এক বলবান যুবক। ওই যে তোমাদের রবি ঠাকুরের ভাষায় বলতে গেলে, চিত্ত যেথা ভয়ে শূন্য, উচ্চ যেথা শীল। সারা জীবনে একমাত্র মায়ের সম্মুখ ছাড়া কারোর সামনে মস্তক নত করিনি, কিন্তু আমি সেই তারানাথ চক্রবর্তী 1 বছর 7-এর কিশোর বালকের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিলাম। কেন জানো? তার প্রতি হওয়া অবিচারকে আটকাতে আমি পারিনি ঠিকই, কিন্তু তার সেই মৃত্যু যন্ত্রণা আমিও খানিক সময়ের জন্য অনুভব করেছিলাম। তারাপীঠের মহাশ্মশানে গিয়েছিলাম তন্ত্রবিদ্যার কিছু গুহ্য বিদ্যা আয়ত্ত করতে। সাধনায় সিদ্ধি লাভ করে প্রত্যাবর্তনকালে আমি এক গ্রামের মাঝে এসে উপস্থিত হই। চন্দ্রিমার আলোকসজ্জায় উদ্ভাসিত সেই পূর্ণিমার রাতে আমি প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে গ্রামের মেঠো আল ধরে ধান জমির মধ্যে দিয়ে হেঁটে চলেছি কোনো নিরাপদ আশ্রয়ের খোঁজে। তোমরা তো জানোই আমি সেই সময় ছিলাম গৃহত্যাগী মানুষ। বাংলার প্রতিটা অংশে ছুটে বেড়াই গুরুর সন্ধানে। তেমনই সেদিনও বলতে পারো নিয়তির অমোঘ নিয়মে এসে উপস্থিত হই প্রতাপগঞ্জের গ্রামে। তখন সময় আনুমানিক 7টা। পথক্রমে ক্লান্ত আমি একটা বটবৃক্ষের তলদেশে আশ্রয় নিই। শুকনো খড়কুটো জড়ো করে তাতে অগ্নিসংযোগ করে আমি আগুনের নিরাপত্তা বলয়ের মাঝে নিশ্চিন্তে নিদ্রামগ্ন হই। গ্রামের অধিকাংশ মানুষ তখন ঘুমে অচেতন। তোমরা তো জানোই, কারোর ব্যক্তিগত সময় নষ্ট করা কিংবা তাকে বিনা কারণে বিব্রত করা আমার অভিপ্রায় নয়। তাই কোনো গৃহে করাঘাত করে গৃহস্বামীর নিদ্রাভঙ্গ করার চাইতে গাছতলায় আশ্রয় নেওয়া ভালো। রাত চড়া পাখিদের ডাক শুনতে শুনতে খানিক তন্দ্রাচ্ছন্ন হয়েছি। ঠিক এমন সময় আমার সারা শরীর জুড়ে কেন জানি না এক অদ্ভুত অনুভূতি হলো। তোমরা তো জানোই যে তন্ত্র শক্তির গুণে যে কোনো আগত বিপদ সংকেত আমার 6ষ্ঠ ইন্দ্রিয় পূর্বেই আমায় জানান দিয়ে যায়। ধুনির আগুন খানিক উস্কে দিয়ে আমি এদিক সেদিক চাইলাম। দেখতে পেলাম জনশূন্য পথ যেন নির্বাক বিস্ময়ে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে, যেন এমন ঘটনার সাথে তারা নিত্য পরিচিত। অকস্মাৎ আমি যে স্থানে আশ্রয় গ্রহণ করেছিলাম তার ওপর দিকে যে কাঁটা ঝোপের জঙ্গল রয়েছে, সেখানে এক তীব্র আলোড়ন প্রত্যক্ষ করি। ঝোপের গাছগুলো যেন প্রবল আক্রোশে দুলছে, যেন কোনো এক বিধ্বংসী ঝড় এসে তাণ্ডব শুরু করেছে। অথচ পথের এই প্রান্তে যে স্থানে আমি বসে রয়েছি, সেই স্থান তথা প্রকৃতির মাঝে তার কোনো উত্তাপ নেই। ব্যাপারটা বড়ই অস্বাভাবিক যে তাতে কোনো সন্দেহ নেই। কিছুক্ষণ অপেক্ষা করে রইলাম এবং মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। খানিক পর সেই তীব্র আন্দোলন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। আবারও 1 মুহূর্ত কাল অপেক্ষা। আমি উঠে দাঁড়ালাম এবং ধীর পদে সেই স্থান লক্ষ্য করে হাঁটতে লাগলাম। খানিক দূর যাওয়ার পর দেখতে পেলাম বনের মধ্যে থেকে যেন শূন্যে ভাসমান অবস্থায় এক বালক এই দিকেই আসছে। তার সারা শরীর থেকে এক অদ্ভুত নীলাভ জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তার মুন্ডিত মস্তক, মাথার মধ্যভাগে স্থিত টিকিটি তীর তীর করে যেন কাঁপছে। ধীরে ধীরে এক অপার্থিব স্বরে সে কাকে যেন আহ্বান করে চলেছে। বাতাসে ঘ্রাণ নিয়ে দেখলাম সেখানে তীব্র আতপ চালের গন্ধ ভরে উঠেছে। আমি মনে মনে খানিক প্রমাদ গুনলাম। সেই বালক আর আমার মাঝের দূরত্ব ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এবার
মুহূর্তের মধ্যেই যেন বাতাসে ভর করে সেই বালক আমার সামনে এসে দাঁড়ালো। বছর 7 সেই বালকের শিশু রূপ এবার ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো। তার উচ্চতা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে প্রায় 7 ফুট আকৃতির এক দানবে রূপান্তরিত হলো। তার পায়ের নখ বাঁকানো এবং তীক্ষ্ণ ধারালো, হাতের চেটোয় গজিয়ে উঠেছে কালো ঘন লোম, হাতের নখগুলো পায়ের নখের মতো শান দেওয়া, তরবারির তীক্ষ্ণ ফলার মতো ধারালো, মাথায় তীর তীর করে কাঁপতে থাকা টিকিতে হঠাৎ যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। বুঝতে পারলাম এ কোনো সাধারণ বালক নয়, এ এমনকি কোনো বালকের প্রেতাত্মাও নয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এক ব্রহ্ম পিশাচের সামনে। সে এবার পিঠটাকে ঈষৎ নুইয়ে আমার দিকে ফিসফিস করে চেয়ে এক পৈশাচিক কণ্ঠে বলে উঠল, তুই ভৈরব, তাই না? জমিদার রুদ্র প্রতাপের নির্দেশে আবারও আমায় বন্দী বানাতে এসেছিস, তাই তো? আমি তার দিকে চেয়ে দৃঢ় কণ্ঠে বললাম, আমি এই গ্রামে এক নবাগত অতিথি মাত্র। তুমি তাদের নাম বলছো, তাদের নাম ইতিপূর্বে আমি শুনিনি। তুই কে হে বালক? কি উদ্দেশ্যে আগমন? আমি কে? আমার পরিচয় জানাটা তো অত সহজ নয় রে তান্ত্রিক। তোর শরীরে ধারণ করা রক্তবস্ত্র, কপালে এই তিলক বলে দিচ্ছে তুইও একজন তান্ত্রিক। কেন এসেছিস এই গ্রামে? আবারও কোনো মেয়ের কোল খালি করবি তুই? হ্যাঁ, কত শিশুর প্রাণ নিবি তোরা? না না না, এই অন্যায় আমি আর হতে দেবো না। তাই আজ আমার হাতে মরতে হবে তোকে তান্ত্রিক, আমার হাতেই মরতে হবে। তার কথা শুনে আমি খানিক বিস্মিত হলাম। সবাই নিরাপদ দূরত্বে পিছিয়ে গিয়ে বললাম, হে বালক, তোমার স্কন্ধের ওই উপনয়ন জানান দিচ্ছে তুমি এক ব্রাহ্মণ সন্তান। আমি তোমার স্বজাতি, তাছাড়া আমি নিতান্তই এক আশ্রয় প্রার্থী। আমায় হত্যা করলে তোমার আত্মা যে ব্রহ্ম হত্যার পাপে কলুষিত হবে। না 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 না, আমি আর কোনো ছলনার দ্বারা বশীভূত হব না তান্ত্রিক। ব্রহ্মসাবে আমি বলিয়ান, তাই তোমার তুচ্ছ তন্ত্র শক্তি আমায় ছুঁতেও পারবে না তান্ত্রিক। আমি তোমায় মারব। এই বলে সে এক হাতে আমার গলা ধরে তার সুবিশাল হাত দিয়ে শূন্যে তুলে দিল। তখনও মনে মনে আমি মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করে চলেছি। অকস্মাৎ আমার সারা শরীর থেকে এক তীব্র আলোক বলয়ের সৃষ্টি হয়, যেন মুহূর্তের মধ্যে আমার শরীরকে কেন্দ্র করে গরম লাভা প্রবাহিত হয়ে চলেছে। এক সুতীব্র আর্তনাদ করে এসে আমায় মাটিতে আছড়ে ফেলে। মাটিতে পড়তেই আমি আবারও তার সম্মুখে প্রতিরোধ গড়ে তুলি। মাকে স্মরণ করে দুহাত মুঠো করে তন্ত্রশক্তির দ্বারা আমি বাতাসকে নিজের নিয়ন্ত্রণে আনি এবং তার আর আমার মাঝে এক অদৃশ্য প্রাচীর সৃষ্টি করি। সে ক্ষিপ্র হস্তির মতো বারংবার সেই অদৃশ্য বাতাসের দেওয়ালে আঘাত হানতে থাকে এবং কোনো এক অদৃশ্য শক্তির আঘাতে বারবার ধাক্কা খেয়ে ভূপতিত হতে থাকে। খানিকক্ষণ সময় এভাবে চলার পর লক্ষ্য করলাম সে এবার করজোরে বিড়বিড় করে কোনো এক মন্ত্র উচ্চারণ শুরু করে। মুহূর্তের মধ্যে তার শরীর থেকে এক তীব্র জ্যোতি পরিলক্ষিত হয়। তার সারা শরীর থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। বুঝতে পারলাম ব্রহ্ম তেজে সে দ্বিগুণ ক্ষমতাশালী হয়ে উঠেছে। পরক্ষণে সে আবারও এসে আঘাত হানে সেই বাতাসের প্রাচীর লক্ষ্য করে। এবার সে সফল হয়। আমি প্রস্তুত ছিলাম আগেই। মুহূর্তের মধ্যে বাতাস ভর করে শূন্যে দাঁড়িয়ে স্তম্ভন স্তোত্র করতে লাগলাম। ধীরে ধীরে সেই বিশালাকায় শরীরটা যেন খানিক সময়ের জন্য স্থিত হলো। খানিক সময় পরেই আবারও প্রবল ঝটকায় স্তম্ভন মন্ত্রের বন্ধন ছিন্ন করে এক তীব্র ঝাঁকুনি দিয়ে সে দক্ষিণ হস্তের অঙ্গুলি হেলনে আমার সর্বশরীরে অপার্থিব ক্ষিপ্রতায় প্রয়োগ করল। এমন এক শব্দ তরঙ্গ যার নাম ব্রহ্মসুর। ব্রহ্মসুর নিয়ে ইতিপূর্বে তোমাদের আগেও খানিক বলেছি। এমনই এক অভিজ্ঞতার কাহিনী যেখানে এক পিশাচ সিদ্ধ তান্ত্রিক ছিলেন একজন অপ্সরা সাধকও বটে। তিনিও আমায় এই মারণাস্ত্র প্রয়োগ করেছিলেন, ফলে আমি 2 দিন প্রায় অচেতন অবস্থায় পড়েছিলাম। সেবার সৌভাগ্যবশত স্বয়ং কাল ভৈরবের কৃপায় প্রাণে বেঁচেছিলাম, কিন্তু এবার কে রক্ষা করবে আমায়? শূন্যে দুবার পাক খেয়ে ভাসমান অবস্থায় আমার প্রাণ শক্তি এবং সমগ্র আত্মিক আধার
ধীরে ধীরে সেই ব্রহ্ম পিশাচের শরীরে গিয়ে মিলিত হতে লাগলো। বাঁচার শেষ আশাটুকু তখন প্রায় পরিত্যাগ করেছি। ঠিক সেই মুহূর্তে কর্ণবিদারী এক তীব্র বজ্রপাতের শব্দে আমার অর্ধ অচেতন শরীর নিভু নিভু প্রাণের আলোক প্রভায় ক্ষণকালের জন্য আধবোঝা হৃদয়ের সম্মুখে আরেক দৃশ্য ফুটে ওঠে। দেখতে পেলাম আমার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে এক ব্রাহ্মণ পণ্ডিত। তার ত্রিনয়ন থেকে নির্গত হয়ে চলেছে হলুদ বর্ণের এক ঐশ্বরিক আলো। স্কন্ধের উপনয়ন ডান হস্তে ধরে তিনি বিড়বিড় করে এক দুর্বেদ্য মন্ত্র উচ্চারণ করে চলেছেন। মুন্ডিত মস্তকে অবস্থিত তার টিকিটি বাতাসে উড়ে চলেছে। ধীরে ধীরে ব্রহ্ম পিশাচের আয়তন হ্রাস পাচ্ছে দেখতে পেলাম। এখন আমার সামনে সেই বছর সাতেকের বালক দাঁড়িয়ে, চোখ জোড়া এক তীব্র আক্রোশে ধিকি ধিকি জ্বলছে। জ্ঞান শূন্য অবস্থায় ভূপতিত হওয়ার আগে শুনতে পেলাম সেই ব্রাহ্মণ পণ্ডিতের কয়েকটি শব্দ। ফিরে যাও জগদীশ, ফিরে যাও সমাধির গহনতলে। আর কত মানুষের বলি নেবে তুমি? ফিরে যাও, নয়তো তোমারই বংশের শেষ উত্তরাধিকারী আমি স্বয়ং নগেন্দ্র চট্টোপাধ্যায়ের রক্ত তোমার সমস্ত শক্তি শুষে নিয়ে তোমার মুক্তির শেষ আশাটুকুও নিভিয়ে দেবে। ফিরে যাও, নইলে আমি এই স্থানে নিজেকে শেষ করে দেব। আর তারপর সময়ের যতুগৃহে প্রজ্বলিত অগ্নিশিখা যখন আপন পরের তোয়াক্কা না করে সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তখন এক খ্যাপা ছেলে নিজের নগ্ন গায়ে মৃতদেহের ছাই মেখে খুঁজে চলে তার আপনজনদের। প্রতিহিংসার আগুন জ্বালিয়ে এসে মৃতদেহের প্রতিটা শিরায় বয়ে নিয়ে চলে কালো রক্তের স্রোত। জীবনের সীমাহীন ত্যাগ শিকারে যে আনন্দ রয়েছে, প্রতিশোধের আনন্দে রক্তলোলুপ দৃষ্টিতে সেই সুখ কোথায়? যখন চোখ মেলে তাকালাম, দেখতে পেলাম খড়ের সুসজ্জিত বিছানায় আমি শুয়ে রয়েছি। শরীর বেশ দুর্বল ঠেকল, মাথার ভেতরটা যেন শূন্য হয়ে আছে। সময়ের বহমান ধারায় যেন টুকরো টুকরো স্মৃতিকণা একত্রিত হয়ে এক জিজ্ঞাসার জন্ম দিয়ে গেছে। শূন্য চোখে এদিক সেদিক চেয়ে দেখলাম, আমি যে ঘরে শুয়ে রয়েছি আমার বিছানার ঠিক পাশে টিম টিম করে একটা লণ্ঠন জ্বলছে। ছোট্ট জানলা দিয়ে বাইরে চেয়ে দেখলাম, বাইরে তখন নিকষ কালো রাত। আকাশে দেখা যাচ্ছে অর্ধচন্দ্র। মনে মনে হিসেব কষে দেখলাম, পূর্ণিমার রাতে আমি যেই পৈশাচিক বিভীষিকার আক্রমণে অচেতন হয়ে পড়ি, সেদিন আকাশে ছিল পূর্ণচন্দ্র। তার মানে বেশ কিছুদিন আমি এই স্থানেই ছিলাম। আমার শরীরের জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে গভীর ক্ষত, কিন্তু দেখলাম কেউ যেন সযত্নে সেই সকল ক্ষতস্থানগুলোতে ওষুধের প্রলেপ লাগিয়ে দিয়েছে। ধীরে ধীরে সমস্ত ঘটনা আমার মনে পড়তে লাগলো। সেই ব্যক্তির জন্যও চিন্তা হলো, তবে কি আমার ত্রাণকর্তা আমায় উদ্ধার করে তারই গৃহে আশ্রয় দিয়েছেন? বিছানা থেকে উঠে বসার চেষ্টা করতেই আবারও তলপেটে এক তীব্র ব্যথা অনুভব করলাম। নাভিমূল থেকে কিছু একটা যেন প্রবল বেগে বাইরে বেরিয়ে আসতে চাইছে। আমি পরিস্থিতির গুরুত্ব বিচার করে নিজের সর্বশক্তি দিয়ে দাঁড়িয়ে কাঠের দরজাটাতে সশব্দে আঘাত করলাম। বলা বাহুল্য, সেটা বাইরে থেকে বন্ধ ছিল। আমি কিছুকাল দ্বারে করাঘাত করেও কোনো জনপ্রাণীর দেখা পেলাম না, না কারোর পদশব্দ শুনতে পেলাম। ধীরে ধীরে চোখ বন্ধ করে আমি খণ্ডন মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। এটি সেই মন্ত্র যার দ্বারা কোনো বস্তুকে স্পর্শ না করেও তাকে খণ্ডিত করে ধুলোয় পরিবর্তন করা যায়। কিন্তু কি আশ্চর্য, আমার মন্ত্রে কোনো কাজই হলো না। উপরন্তু সেই মন্ত্রের তীব্রতা এক ধাক্কায় আমায় মাটিতে ফেলে দিল। আমি আর সহ্য করতে পারছিলাম না এই অসহ্য যন্ত্রণা। অগত্যা জানলা দিয়ে কোনো ক্রমে মুখ নামিয়ে এনে হর হর করে বমি করে দিলাম। লক্ষ্য করলাম এক অদ্ভুত সবুজ পদার্থ নিষ্কাশিত হলো তরল পদার্থ রূপে। এবার ধাতস্থ হলাম। মনে হলো ধীরে ধীরে শরীরে বল ফিরে আসছে। ক্ষণকাল দেহের স্থিতিলতাকে লক্ষ্য করে আবারও বিছানায় শয্যাশায়ী হলাম।
এবং খানিক পরেই আবারও চোখে নেমে এলো গভীর নিদ্রার আবেশ। এক অদ্ভুত শান্তির ঘুম যেন আমার শরীরে সূক্ষ্ম রূপে মহাশূন্যের সকল জাগতিক প্রশান্তি গ্রাস করে নিচ্ছে। সকালে রোদের আলো পড়তেই আবারও ঘুম ভাঙল আমার। এবার দেখতে পেলাম উন্মুক্ত দ্বার দিয়ে সকালের মিঠে রোদ গায়ে মেখে এক ব্যক্তি আমার বিছানার পাশে দণ্ডায়মান। তার হাতে ধরে থাকা এক বাটি ভর্তি মুড়ি এবং বাতাসা আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, এখন কেমন বোধ করছেন ঠাকুরমশাই? খানিক সুস্থই বোধ করছেন আশা করি। আমি অবাক চোখে তাকিয়ে দেখলাম প্রায় আমারই বয়সী এক তরুণ যুবক, শরীরে পীত বস্ত্র, কপালে পুজোর ছাই দ্বারা নির্মিত ত্রিনয়ন এবং স্কন্ধে উত্তরীয়। মুন্ডিত মস্তকের মধ্যভাগে অবস্থান করছে একটি টিকি। বলাই বাহুল্য তিনি এক ব্রাহ্মণ বংশজাত, তাতে কোনো সন্দেহ নেই। তিনি আমার এরূপ হতভম্ব রূপ পরিলক্ষিত করে স্মিত কণ্ঠে বললেন, আপনি সম্পূর্ণভাবে সুরক্ষিত। এই গৃহে স্বয়ং কাল ভৈরবের অবস্থান, তাই কোনো অশুভ শক্তি আমার কিংবা আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্তও বটে, তাই অযথা মনের ভার না বাড়িয়ে আমার আতিথ্য গ্রহণ করুন এবং এই খাদ্য গ্রহণ করে আমায় তৃপ্ত করুন। তারপর একে একে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব। সত্যি বলতে তখন ক্ষুধায় আমি কাতর হয়ে পড়েছিলাম, এটা সত্যি কথা বটে। তাই অযথা বাক্য ব্যয় না করে আমি উদরপূর্তিতে মনোনিবেশ করলাম। সস্নেহে আমায় তিনি দেখতে লাগলেন। খানিক বিরতির পর আমার খাদ্য গ্রহণের পালা সমাপ্ত হলে এক ঢোক জল খেয়ে মনে হলো এবার পরিপূর্ণরূপে নিজেকে ফিরে পেয়েছি। তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আপনার পরিচয় কি মহাশয়? আমি এই স্থানে কি করে এলাম? তিনি আমার দিকে চেয়ে বললেন, তারানাথ, আপনি একজন সিদ্ধ পুরুষ এবং মহামায়ের কৃপায় ধন্য, সে বিষয়ে আমি পূর্বেই অবগত। আমার নাম নগেন্দ্র চট্টোপাধ্যায়। আমি প্রতাপগঞ্জের জমিদার বাড়ির কুলপুরোহিত। আপনি টানা 4 দিন যাবৎ জ্ঞানহীন অবস্থায় নিদ্রায় শায়িত ছিলেন। আপনার বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। আমি জানতাম এই ব্রহ্মতেজ সহ্য করার মতো ক্ষমতা আপনার এখনো হয়নি। সেদিন সঠিক সময় উপস্থিত না হলে যে আপনার কী অবস্থা হতো সেটি ভেবে আমার এখনো আতঙ্কে প্রাণ কেঁপে উঠছে। কালপুরুষের গর্ভে নিক্ষিপ্ত যাকে যক্ষরূপে নিযুক্ত করা হয়েছিল, কালের নিয়মে সে হয়ে ওঠে সমস্ত গ্রামের ত্রাস, ব্রহ্মপিশাচ। আপনাকে তাহলে সমস্ত ঘটনাটা শুরু থেকেই খুলে বলি। আমাদের এই গ্রামের জমিদার ছিলেন শ্রী রুদ্রপ্রসাদ মহাশয়। কালের গর্ভে হারিয়ে যাওয়া জমিদার বাড়ির আভিজাত্য আজ লুপ্তপ্রায় বটে, তবে সেই বাড়ি আজও অতীতের ছায়া শরীর নিয়ে নগ্ন ইট পাথরের স্থাপত্যে সুমাদৃত। বট অশ্বত্থের গাছ তার দীর্ঘ শাখা প্রশাখা বিস্তার করে গোটা বাড়িটি ঘিরে রেখেছে। যেই বাড়ি একসময় আলোর রোশনাই দ্বারা পরিবেষ্টিত ছিল, খানসামাদের রন্ধনশালা থেকে ভেসে আসত সুমিষ্ট গন্ধের ঘ্রাণ। রাত নামলেই নাচমহলে নাচ গানের জলসা বসে যেত। আজ সেই জমিদার বাড়ি ভগ্নপ্রায়। অতীতের ছায়া শিবিরে কিছু মানুষ আজও রয়ে গেছে, যারা জমিদার বংশের উত্তরাধিকারী, তবে তাদের আর্থিক অবস্থা তথৈবচ। জমিদার বাড়ির বিস্তারিত বর্ণন যে এই কাহিনীতে কতখানি উল্লেখযোগ্য সেটি খানিক পরে নিজেই উপলব্ধি করতে পারবেন। তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদ আজকের মতো গোটা ভারতবর্ষ তথা বাংলায় সেইভাবে থাবা করতে পারেনি বটে, তবে বাংলার পাল রাজাদের শাসনকালে ইংরেজ বণিকেরা প্রভূত উপঢৌকন এবং বিপুল রাজকরের মাধ্যমে লাভ করেছিল রাজ অনুগ্রহ। ফলে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর মতোই আমাদের বাংলাতেও ইংরেজ সরকার সগৌরবে তাদের ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি করে চলেছে। বহু ছোট বড় রাজা এবং জমিদারদের পদচ্যুত করে কিংবা বলপূর্বক তাদের দিয়ে প্রায় 3 গুণ খাজনা আদায় করে নিজেদের স্থান আরও মজবুত করে চলেছে। জমিদার বাবু ছিলেন বিচক্ষণ ব্যক্তি। তিনি প্রমাদ গুনলেন। জমিদার রুদ্রপ্রতাপের একমাত্র পুত্র
হলধর প্রতাপ ছিলেন পিতার একদম বিপরীত স্বভাবের, শান্ত, নম্র এবং প্রজাবৎসল। জমিদার রুদ্রপ্রতাপ দেখলেন যেভাবে রাজকর দিনের পর দিন বেড়ে চলেছে তাতে তার ভাড়ারে টান ধরছে। কারণ গরিব প্রজাদের কর্মসংস্থান বলতে তো কৃষি, জমিতে চাষাবাদ আর নয় মৃৎশিল্প কিংবা মৎস্য সম্পদ। জমিদারবাবুর নিজস্ব বলতে ধানকল, আড়তের ব্যবসা এবং বিপুল পরিমাণে খাস জমি। ইংরেজ সরকার বাহাদুরকে সন্তুষ্ট করতে গিয়ে এদিকে তো অর্থাভাব দেখা দিয়েছে, এদিকে নিজের ছেলে তার বিরুদ্ধে একটু একটু করে গড়ে তুলছে প্রতিরক্ষা বাহিনীর দল। গ্রামের সাধারণ অবহেলিত মানুষদের সাথে নিয়ে সে জমিদার বাবুর বিরোধিতা করে চলেছে। তাহলে উপায় কি? এরপর তিনি এমন এক উপায় অবলম্বন করেছিলেন যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। তিনি প্রথমেই সারা গ্রামের যত চাষের জমি আছে সবার অলক্ষ্যে তাতে বিষ প্রয়োগ করেন। এরপর গ্রামের পুকুরগুলোতেও এক সাংঘাতিক বিষ প্রয়োগ করেন। ফলে গ্রামের আর্থিক ব্যবস্থার বিপুল ক্ষয়ক্ষতি হয় এবং সেই ফসল কিংবা পুকুরের জল যারাই গ্রহণ করেন খাদ্য অথবা পানীয় হিসাবে, তারাই ধীরে ধীরে কলেরা রোগে আক্রান্ত হতে থাকে। একেই বোধহয় বলে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ। তবে জমিদার বাড়ির নিজস্ব দিঘি কিংবা খাস জমিতে তার কোনো প্রভাবই পড়ল না, কারণ পরিকল্পনা অনুযায়ী তিনি নিজের কোনো ক্ষতি যাতে না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রেখেছিলেন। পরবর্তীকালে ইংরেজ কর্তৃক ধার্য হওয়া করের পরিমাণ দিতে না পারায় যথারীতি ফরমান জারি হয়। তিনি তখন কারণ হিসাবে গ্রামে ঘটতে থাকা সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্বরত আধিকারিক মহাশয় রবার্ট ডাউনিকে পত্র প্রেরণ করেন। রবার্ট সচক্ষে ঘটনাটি পর্যবেক্ষণ করতে এসে সমস্ত কিছু দেখিয়ে তিনি সাময়িক সময়ের জন্য রাজকর হ্রাস করার সিদ্ধান্ত নেন। এদিকে গ্রামের অসহায় মানুষের দল তখন জমিদার বাবুর পুত্র হলধরকে এই সমস্যার সমাধানের জন্য আর্জি জানায়। কালক্রমে সেই খবর জমিদার বাবুর কানে গেলে তিনি এইবার নিজের ছেলে এবং সকল গ্রামবাসীকে নিজের সপক্ষে আনার জন্য আর এক পরিকল্পনা তৈরি করলেন। তৎকালীন সমাজ ছিল কুসংস্কারাচ্ছন্ন। যদিও বর্তমান সমাজে খুব বেশি যে পরিবর্তন ঘটেছে সে কথা হলফ করে বলতে পারিনি। সে যাই হোক, এরপর তিনি এক তান্ত্রিককে গ্রামে নিয়ে আসেন। তান্ত্রিক ভৈরব ঠাকুর, যিনি ছিলেন স্বয়ং কাল পুরুষের সাধক। এমতাবস্থায় সেই তান্ত্রিক ঠাকুর জমিদার বাবুর নির্দেশে সকলকে জল পোড়া তাবিজ মাদুলি দিয়ে সকলের মন জয় করলেন। জমিদার বাবু যে ঠিক সেটাই চেয়েছিলেন। তিনি আমাদের গ্রামের পুরোহিত দেবব্রত চট্টোপাধ্যায়কে এরূপ বোঝালেন যে কালপুরুষের নিকট কোনো সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারের একমাত্র পুত্রকে বলি দিলে আবারও এই গ্রামের হারানো সুখ এবং সমৃদ্ধি ফিরে আসবে। তিনি প্রথমে রাজি ছিলেন না ঠিকই, তবে তিনি ছিলেন নিতান্তই সরল এবং ভীরু প্রকৃতির মানুষ। জমিদার বাবু তাকে বিপুল অর্থের লোভ দেখান। এও বলেন যে তাদের পরবর্তী সকল বংশধরেরা কালক্রমে এই জমিদার বাড়ির অনুগ্রহ লাভ করবে। এরপর তিনি তার কোষাগার থেকে সকল দুষ্প্রাপ্য ধনরত্ন নিয়ে আপনি যে অরণ্যের উপর বিশ্রাম নিচ্ছিলেন সেই স্থানে 10 ফুট মাটির নিচে লুকিয়ে রাখেন এবং দেবব্রত চট্টোপাধ্যায়ের ছেলে বছর 7 কিশোর বালক জগদীশকে সেই গর্ভে নিক্ষেপ করেন এবং জীবন্ত সমাধি দেন। সেই বালকের অকাল মৃত্যু কালপুরুষের বলি প্রদত্ত হওয়ায় কালক্রমে যক্ষ হওয়ার পরিবর্তে সে হয়ে ওঠে প্রতিহিংসা পরায়ণরত এক ব্রহ্মপিশাচ। এরপর থেকেই গ্রামে ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা এবং এর শিকার এই গ্রামের প্রতিটি বাড়ির গৃহস্বামী। এক এক করে প্রতিটি পরিবার হতে তাদের পুত্র সন্তান রাতারাতি নিখোঁজ হতে লাগল। সেই রাতেই তাদের বাবারা শুনতে পেত তাদের হারানো পুত্র সন্তানের ডাক। সেই ডাক শুনে বাইরে আসলে তারা দেখতে পেত এক বালকের আবছা অবয়ব। সে ধীরে ধীরে
সেই অবয়ব লক্ষ্য করে এগিয়ে যেত সাক্ষাৎ মৃত্যুর দিকে। এরপর ওই কাটা ঝোপের ভেতর থেকে একটি মাটির ঢিবির উপর অর্ধ অচেতন অবস্থায় পাওয়া যেত সেই সকল কিশোর বালকদের, কিন্তু তাদের পিতাদের পাওয়া তো দূরস্থ, এমনকি মৃতদেহও গ্রামের কোথাও খুঁজে পাওয়া যেত না। ধীরে ধীরে গ্রামে নেমে এলো মৃত্যুর কালো আধার। জমিদার বাড়িতেও ঘটতে লাগলো একের পর এক অপমৃত্যু। যে মিথ্যার আশ্রয় নিয়ে জমিদার বাবু গ্রামের সকলকে নিজের বশীভূত করেছিলেন, তার একমাত্র ছেলেও বাকিদের মতো নিখোঁজ হয়ে গেল, এবং তার পরের আমাবস্যায় জমিদার বাবুকেও আর খুঁজে পাওয়া গেল না। এবার আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন এটা ভেবে যে আমি কিভাবে এখনো জীবিত, এবং কাল রাতের ওই ব্রহ্মপিশাচকে প্রতিহত করে আপনাকে কিভাবে রক্ষা করলাম। আমিও আপনারই মতো এক বামাচারী তান্ত্রিক, তবে পূর্ব জীবনে আমি ছিলাম একজন সাত্ত্বিক ব্রাহ্মণ। পিতার আদর্শ অনুসরণ করে দিবারাত্রি পূজা অর্চনা করেই কাটাতাম। একদিন আমিও ওই ডাক শুনি। বাল্যকালে খেলতে খেলতে আমি এক আমারই মতো বালকের সাক্ষাৎ পাই। সে আমায় তার সাথে খেলতে যাওয়ার জন্য আহ্বান জানায়। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করে ওই মাটির ঢিবির কাছে পৌঁছাই। পরক্ষণেই দেখি তার গোটা শরীর ধীরে ধীরে সূক্ষ্ম রূপে পরিবর্তিত হয়ে সেই মাটির ঢিবির মধ্যে প্রবেশ করছে। আমি তাকে বাধা দিতে যাই, কিন্তু আমার মনে হয় আমার পা দুটো যেন কেউ শক্তভাবে মাটির সাথে গেঁথে দিয়েছিল। আমি ভয় পেয়ে চিৎকার করে ডাকতে যাই আমার বাবাকে, কিন্তু রুদ্ধ কণ্ঠে কোনো শব্দ বের হয় না। খানিক দাঁড়িয়ে থাকি সেই অবস্থাতেই, যেন আমি এক নিষ্প্রাণ জড়বস্তু, যার কোনো প্রাণ নেই। তারানাথ, আপনি হয়তো সেই রাতে ভুলে গেছিলেন যে আপনি যা যা মন্ত্র জানেন সেটি সেই ব্রহ্ম পিশাচেরও আয়ত্তে ছিল। তাই আপনার স্তম্ভন মন্ত্রের তরঙ্গ স্রোত আপনার দিকেই ঘুরিয়ে দিয়েছিল সে। আমাকেও সেই একই মন্ত্রে বেঁধে ফেলে। সেই রাত্রে যখন আমার পরিবার চিন্তিত অবস্থায় নিদ্রার ব্যর্থ প্রয়াস করে চলেছে, তখন আমার পিতা সেই একই আহ্বান শুনে বাইরে বেরিয়ে আসে এবং সেই মাটির ঢিবির কাছে এসে আমায় খুঁজে পায়। আমি তখনও অর্ধ অচেতন। কোনো এক অদৃশ্য শক্তির কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছি। ঊর্ধ্ব উন্মিলিত চোখ মেলে যখন বাবাকে শেষবার দেখেছিলাম, তখন একটি মৃদু কম্পনের সাথে সাথে শুনতে পেয়েছিলাম তার চিৎকার। সেই মায়াবী বালক ধীরে ধীরে এক রাস ধোয়ার কুণ্ডলি পাকিয়ে বাবাকে নিয়ে অদৃশ্য হয়ে গেছিল ওই ঢিবির মধ্যে। আমরা জাতে কুলীন ব্রাহ্মণ। আমার পিতাও ছিলেন সেই জমিদার পরিবারের এক কুল পুরোহিত। বংশানুক্রমে জমিদারের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের প্রত্যেক পুরুষ ওই জমিদার বাড়ির পৌরোহিত্য করে এসেছে, এবং বর্তমানে আমি। সবচেয়ে উল্লেখযোগ্য অংশটি এবার আপনাকে বলছি তারানাথ মহাশয়। আমার পিতামহ ছিলেন দেবব্রত চট্টোপাধ্যায়, এবং কালপুরুষকে তুষ্ট করতে যাকে বলি দেওয়া হয়েছিল সেই জগদীশ চট্টোপাধ্যায় হলেন সম্পর্কে আমার কাকা। জগদীশকে যক্ষরূপে নিযুক্ত করার 2 বৎসরের মধ্যে আমার পিতা জন্মগ্রহণ করেন, এবং কালক্রমে তারই ছেলে আমি নগেন্দ্র চট্টোপাধ্যায়। আমি ধীরে ধীরে সম্পূর্ণ ঘটনা উপলব্ধি করতে পারলাম। যেই রূপে একটি 7 বছরের বালককে তার পিতা জমিদার বাবুর চক্রান্তে এবং লোভের বশবর্তী হয়ে জমিদারের হাতে সমর্পণ করেছিলেন, সেই কারণে এই যক্ষরূপী ব্রহ্মপিশাচ গ্রামের সকল পুরুষ যারা কোনো না কোনো পুরুষ সন্তানের জনক, তাদের নিজেদের পুত্রের শত্রু বলে গণ্য করে এবং ছেলেকে প্রথমে বন্দি বানিয়ে তাকে টোপ হিসেবে ব্যবহার করে তাদের পিতাকে তার সাথে নিয়ে যায় কালের অতল গহ্বরে। জমিদার বাবুর ছেলে ছিলেন সত্যবচন, নির্ভীক এবং কর্তব্যপরায়ণ। সেই একইভাবে প্রথম জমিদার বাবুর পুত্র হলধর প্রতাপকে টোপ হিসেবে ব্যবহার করে জমিদারকেও হত্যা করেন। তবে হলধর ছিলেন প্রাপ্তবয়স্ক। তবে কি সে হত্যা করল? কিন্তু কেন? আর যদি না করে থাকে তবে সে কোথায়?
মনে অনেকগুলো প্রশ্ন দানা বেঁধেছে, এখনো সম্পূর্ণভাবে সমগ্র চিত্রটা পরিষ্কার নয়। আমি বুঝতে পারলাম ব্রহ্মপিশাচকে হত্যা করতে হলে আমাকে সর্বপ্রথম নিজের সমস্ত শক্তি ফিরিয়ে আনতে হবে। তারপর নগেন্দ্র চট্টোপাধ্যায়ের সাহায্য নিয়ে তাকে মুক্ত করতে হবে এই অভিশাপ থেকে। তাছাড়া সেই রাতে শুধু কি এক বংশজাত বলেই সে নগেন্দ্রর কোনরূপ ক্ষতি সাধন করল না। কাল রাতে আমি যখন আমার মন্ত্র প্রয়োগ করে দ্বার উন্মুক্ত করতে গেলাম, সেটা কার্যকরী হলো না কেন? আমি নগেন্দ্রর দিকে তাকিয়ে বললাম, পূর্ব ইতিহাস আমার কাছে খানিক স্পষ্ট হলেও অনেকগুলো ব্যাপার আমি এখনো বুঝে উঠতে পারিনি। নগেন্দ্র চট্টোপাধ্যায় আমার দিকে চেয়ে মৃদু হাসলেন। আমার কথা যে এখনো সমাপ্ত হয়নি তারানাথ। এই কাহিনীর খানিক অংশ যে এখনো বাকি। সেদিন আমার পিতার রহস্য মৃত্যু নিজের চোখে প্রত্যক্ষ করার পর সমস্ত ঘটনার সত্যতা অনুভব করতে পেরেছিলাম। জমিদার বাড়ির যে কজন সদস্য আজও জীবিত, তাদের হয়ে আজও বংশের মান রক্ষা করে চলেছি। পিতার মৃত্যুর পর আমি সেই রাতে যা যা দেখেছিলাম সবটা সকলের সামনে তুলে ধরি। একটা বিষয় লক্ষ্য করেছি, পিতাকে নিয়ে যাওয়ার সময়কালে সে কিন্তু তার কোনো রক্তপাত হতে দেয়নি। বলি প্রদত্ত ব্যক্তির রক্তপাত হলে যে যার উদ্দেশ্যে এই বলির ব্যবস্থা, তিনি গ্রহণ করবেন না। এরপর আমি কাল ভৈরবের সাধনা শুরু করি এবং বিপুল তন্ত্রশক্তির অধিকারী হই। সাধনা দ্বারা আমি জানতে পারি যে এই ব্রহ্মপিশাচের পরাজয়ের উপায় মাত্র একটি। সেটি হলো একই বংশজাত ব্যক্তি যদি নিজের রক্ত দ্বারা কাল পুরুষকে তুষ্ট করেন, তাহলে তিনি তার শরীরে বিলীন হওয়া সেই বলি প্রদত্ত ব্যক্তিকে মুক্তি দেবেন। ফলে ব্রহ্মশাপ থেকেও সে মুক্তি পাবে। কাল যখন সে তোমার প্রাণ শক্তি শুষে নিচ্ছিল, আমি তাকে নিজের রক্তে কালপুরুষকে অভিষিক্ত করার ভয় দেখাই। ফলে সে ভয়ভীত হয়ে তোমায় ছেড়ে দেয়। তাছাড়া তার আক্রমণ প্রতিহত করার ক্ষমতা আমার মধ্যে ছিল। এবার তুমি জিজ্ঞেস করতেই পারো, যখন আমি এর প্রতিকার জানি, তাহলে এতকাল এর কোনো সুরাহা করিনি কেন? আমি নিজেই তার উত্তর দিচ্ছি তারানাথ। তার কারণ, আমি একা এ যজ্ঞ সম্পন্ন করতে পারবো না। আমার প্রয়োজন আর এক সিদ্ধতান্ত্রিকের, যিনি হবেন শুদ্ধাচারী এবং মহামায়ার কৃপায় ধন্য। কালপুরুষকে সন্তুষ্ট করার বিধি তন্ত্রপুরাণের শেষ ভাগে বর্ণিত রয়েছে। একান্তই যদি বিফল হই, তাহলে দুজনকেই একত্রিতভাবে মহেশ্বর এবং দেবী পার্বতীর সম্মিলিত রূপ অর্ধনারীশ্বরকে আমন্ত্রণ মন্ত্রে আহ্বান করতে হবে। শিব পার্বতীর এই মিলিত রূপ অর্ধনারীশ্বর একমাত্র পারবে কালপুরুষকে পরাজিত করে ওই বালককে ব্রহ্মশাপ থেকে মুক্ত করতে। এবার আসি তোমার প্রশ্নে। কাল রাতে তুমি যখন মন্ত্রশক্তির দ্বারা বাইরের থেকে লাগানো শিকলকে খুলতে চেয়েছিলে, কেন ব্যর্থ হয়েছিলে, তাই তো? আমি এতক্ষণ বিস্ময়ে অভিভূত হয়ে নগেন্দ্রবাবুর কথা শুনছিলাম। এবারে সত্যি আরও একবার বিস্মিত হলাম। তিনি প্রকৃতই একজন সিদ্ধ পুরুষ, তাতে আর কোনো সন্দেহ রইল না। নগেন্দ্র চট্টোপাধ্যায় আমার ভাবান্তর লক্ষ্য করে আবারও বলতে শুরু করলেন, আমাদের শরীর 7টি চক্রে বিভক্ত। চক্রগুলো হলো মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, নাভি চক্র, হৃদচক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র ও সহস্রার চক্র। মূলাধার চক্র দেহের মেরুদণ্ডের শেষ প্রান্তে বা নিম্নাংশে অবস্থিত। এটিকে কুণ্ডলিনী বলে। কাল ব্রহ্মপিশাচের পৈশাচিক শক্তির সম্মুখে, বিশেষ করে ব্রহ্মসুরের মূর্ছনায়, তোমার আজ্ঞাচক্র এবং নাভিচক্র বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়। এরপর তোমায় অচেতন অবস্থায় আমি আমার গৃহে নিয়ে আসি। ব্রহ্মপিশাচ সহজে তার শিকারকে মুক্তি দেয় না, সেই ব্যাপারে আমি পূর্বেই অবগত ছিলাম। তাই তোমার কক্ষ আমি এক বিশেষ বন্ধনে আবদ্ধ করি। কাল রাতে তোমার মুখ দিয়ে যে সবুজ তরল নির্গত হয়েছিল, সেটি ছিল ব্রহ্মসুর। এর সংস্পর্শে এসে তোমার শরীরে
ব্রহ্ম তেজের ক্ষীয়দাংশ প্রবেশ করেছিল, সেটি শরীর হতে নিষ্কাশিত হয়ে গেল। এখন তুমি সম্পূর্ণরূপে বিপদমুক্ত। তবে যতক্ষণ না ব্রহ্ম পিশাচকে পরাজিত করছো বা কাল পুরুষকে সন্তুষ্ট করছো, ততক্ষণ তুমি বিশ্বের যেখানেই যাও না কেন, তোমার সম্পূর্ণরূপে মুক্তি নেই তারানাথ। কাল তোমার মন্ত্র কাজ করেনি, কারণ তোমার আজ্ঞাচক্র আর তোমার বশে নেই। ফলে তোমার অর্জিত তন্ত্র শিক্ষা খানিক হ্রাস পেয়েছে। তোমায় আবার সাধনায় বসতে হবে তারানাথ। ফিরিয়ে আনতে হবে সেই সমস্ত শক্তি। এরপর উভয়ের সম্মিলিত মহাযজ্ঞে আমরা কাল পুরুষকে সন্তুষ্ট করার প্রয়াস করব। একান্তই ব্যর্থ হলে আহ্বান জানাবো মহাদেব এবং পার্বতীর অর্ধনারীশ্বর রূপকে। তিনি এসে কাল পুরুষকে পরাজিত করলে সেই বালক মানে আমার কাকা মুক্তি পাবেন এই ব্রহ্মশাপ থেকে। যক্ষরূপে যাকে নিযুক্ত করা হয়েছিল এক বিশেষ কারণে, সেই সম্পদ কিন্তু আজও জমিদার পরিবারের কেউ স্পর্শ করতে পারেনি। তাদের আর্থিক অবস্থা বর্তমানে দুর্বিষহ। আসলে ভৈরব তান্ত্রিক নিজে ছিলেন কালপুরুষের সাধক। তিনি সকলকে ভুল বুঝিয়ে বিভ্রান্তির সৃষ্টি করেন এবং ছলনার আশ্রয় নিয়ে এক ব্রাহ্মণ পুরোহিতের পুত্রকে কালপুরুষের নিকট নিবেদন করেন, যাতে তিনি অখণ্ড মহাজাগতিক শক্তির অধিকারী হতে পারেন। সেই ঘটনার পর এই সমগ্র রহস্যের খানিক অংশ পরিষ্কার হলেও তান্ত্রিক ভৈরব এবং জমিদার রুদ্রপ্রতাপের পুত্র হলধর প্রতাপের অন্তর্ধান এখনও রহস্যাবৃত রয়েছে। আমি কিছুকাল স্থিত হয়ে সম্পূর্ণ ঘটনাটা ভাবতে লাগলাম। আমার এই গ্রামে আগমন কোনো সময়ের প্রলোভন কিংবা কালের স্রোতে হয়নি। এর পেছনে স্বয়ং মায়ের ইচ্ছে রয়েছে, সেটা বেশ অনুধাবন করতে পারছিলাম। আমি নগেন্দ্রর দিকে খানিক চেয়ে রইলাম। তখনও আমার তন্ত্রশক্তি সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়নি। এতকাল খাদ্যাভাব এবং তৃষ্ণার্ত শরীরে বল ছিল না। ব্রহ্মপিশাচের সঙ্গে সেই খণ্ডযুদ্ধের পরে আমার শক্তি খানিক হ্রাস পেয়েছিল বটে, তবে সামান্য খাদ্য উদরস্থ হওয়ার পর শরীরে যেমন বল পাচ্ছি, তেমনই এক তেজ অনুভব করছি। শাস্ত্রে বলা হয় আমাদের এই শরীর অন্নময়, প্রাণ জলময় এবং আত্মা চেতনাময়। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে আমাদের সামনে অবশ্যম্ভাবী বিপদ, এবং সেই বিপদ থেকে আমার এবং নগেন্দ্রর মিলিত শক্তি পারবে এই গ্রামকে ব্রহ্মপিশাচের হাত থেকে বাঁচাতে। তাই অধিক কাল বিলম্ব না করে তাকে জিজ্ঞেস করলাম, মহাশয়, এই সংগ্রামে আমি আপনার সহযোদ্ধা হতে প্রস্তুত। আমার শরীরের এক বিন্দু রক্ত যদি এই গ্রামের মঙ্গলার্থে উৎসর্গ করতে পারি না, আমি আমি নিজেকে ধন্য মনে করব। আপনি যজ্ঞের আয়োজন শুরু করুন। তার মধ্যে আমি একটু এই গ্রামটা পরিদর্শন করে আসি, বিশেষ করে সেই স্থানটা যেখানে সেই মাটির ঢিবিটা রয়েছে। বেশ তারানাথ, আপনি খানিক সময় গ্রামের নির্মল বাতাস সেবন করে হৃদয়ের অসুচি দূরীভূত করে আসুন। নিজের চোখে সবটা দেখেও আসুন। আমি সাথে একজন গ্রামের মানুষকে পাঠিয়ে দিচ্ছি, সে সবটা আপনাকে দেখিয়ে আনবে। তবে একটা বিষয় আপনাকে জানানো উচিত বলে মনে করছি। আমি কৌতূহল ব্যঞ্জক দৃষ্টি দিয়ে নগেন্দ্রর দিকে তাকাতে সে আবারও বলে উঠল, তারানাথ মহাশয়, কিছু কথা আপনাকে জানানো আমার অবশ্য কর্তব্য। আপনি আমাদের গ্রামের মহামান্য অতিথি। আপনার যত্নে যাতে কোনো ত্রুটি না হয় সেটা দেখা আমার অবশ্য কর্তব্য। ব্রহ্মপিশাচের আগমন হঠাৎ করে যে হয়েছে সেটি কিন্তু নয়। তাহলে আরেকটি ঘটনা আপনাকে বলি বরং। জমিদার বাড়ির এরূপ মর্মান্তিক ঘটনার পর, বিশেষ করে স্বয়ং জমিদার রুদ্রপ্রতাপ এবং তার পুত্র হলধর প্রতাপের অন্তর্ধানের পর, জমিদার বাড়ির আর্থিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তবুও সকলের জীবন সময়ের নিয়মের স্বাভাবিক ছন্দেই চলছিল বটে। গোল বাঁধল আজ থেকে কিছু মাস আগে। ব্রহ্মপিশাচরূপী সেই বালক, অর্থাৎ আমার কাকা জগদীশ চট্টোপাধ্যায়, যার কথা পূর্বেই উল্লেখ করেছি, তিনি তার প্রতিহিংসার চরিতার্থ করার পর কারো ক্ষতি সাধন থেকে নিজেকে বিরত রেখেছিলেন।
কিন্তু ওই জমিদার বাড়িরই একজন সদস্য পুরনো নথি ঘেঁটে এবং গোপন সূত্রে জানতে পেরেছিলেন যে জমিদার রুদ্রপ্রতাপ তার সকল মূল্যবান সম্পদ ওই কাটা ঝোপের জঙ্গলে মাটির ঢিবির নিচে লুকিয়ে রেখেছেন এবং সেই সম্পদের প্রহরায় তিনি নিযুক্ত করেছিলেন এক 7 বৎসরের বালককে। জমিদার বাড়ির সেই সদস্য নিজেকে জমিদার বাড়িরই একজন বলে চিহ্নিত করলেও সে প্রকৃতপক্ষে ছিল সেই বাড়ির আশ্রিত এক পুরুষ। লোভের বশবর্তী হয়ে তিনি তার কিছু বিশ্বস্ত বন্ধুদের নিয়ে ওই স্থানে খনন কার্য শুরু করেন। কিন্তু মাটির ওই স্থানে খানিক দূর যাওয়ার পর প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী তারা দুটি হাত দেখতে পায় এবং সেই হাত চক্ষের নিমেষে সকলের সামনে থেকে সেই ব্যক্তিকে মাটির অতল গহ্বরে টেনে নিয়ে যায়। সেই যাত্রা উপস্থিত বাকিরা পলায়ন করতে পারলেও পরবর্তীকালে তাদের প্রত্যেকেরই রহস্যজনকভাবে অন্তর্ধান ঘটে, যাদের মৃতদেহ আজও খুঁজে পাওয়া যায়নি। যেই বালককে আপনার সহচর্যে নিযুক্ত করতে চলেছি, দুর্ভাগ্যবশত সেও নিজের পিতাকে হারিয়েছে এবং সে জমিদার বাড়ির শেষ বংশধর। এক অভিশপ্ত পূর্ণিমার রাতে তার নিখোঁজ হওয়ার পরে তার পিতাও সেই একই ডাক শুনতে পান। পরবর্তী সময়ে যে কি হতে পারে সেই কথা তো আমার অভিজ্ঞতা থেকে পূর্বেই আপনার নিকট ব্যক্ত করেছি। আরও একটি বিষয়, আমরা বেশ কিছু মাস অন্ন গ্রহণ হতে নিজেদের বিরত রেখেছি, কারণ আমি তথা গ্রামের সকলে যখনই ভাত বসাতে যেতাম সেই চাল দীর্ঘক্ষণ ধরে সিদ্ধ হতো না, বাতাসে ভেসে আসতো আতপ চালের গন্ধ। তাই সাময়িক সময়ের জন্য এর সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত আমরা অন্ন গ্রহণ থেকে নিজেদের বিরত রেখেছি। আমরা আপাতত গম চাষ করছি এবং গম ভাঙিয়ে গমের আটা থেকেই রুটি তৈরি করে নিজেদের ক্ষুধা নিবৃত্তি করে চলেছি। অতএব ব্রহ্ম পিশাচকে পরাজিত না করা পর্যন্ত আমি আপনাকে কোনরূপ অন্ন প্রদান করতে অসমর্থ। আমায় মার্জনা করবেন। আমি তার শোকগ্রস্ত মুখের দিকে চেয়ে বললাম, নগেন্দ্র মহাশয়, আপনাকে আমার জন্য এত চিন্তা করতে হবে না। আমি গৃহত্যাগী তান্ত্রিক সন্ন্যাসী। যখন যেই স্থানে বিচরণ করি সেখানকার খাদ্য গ্রহণ করি, এতে আমার কোনো আপত্তি নেই। তাছাড়া এমন এক সংকটকালে আমার স্বয়ং মহামায়া যেরূপ এক দায়িত্বভার আমাকে অর্পণ করেছেন, তার সমাধান না করে খাদ্য গ্রহণের কথা আমি ভাবতেও পারি না। আপনি কোনো চিন্তা করবেন না। বেশ, বড়ই নিশ্চিন্ত হলাম। আপনি বেলা থাকতে থাকতে গ্রামটি ঘুরে আসুন। ততক্ষণে আমি সাধনার সমস্ত সরঞ্জাম আনার ব্যবস্থা করছি। এই বলে নগেন্দ্র বাইরে গেল। আমি অগত্যা কিছু সময় মাটিতে আসন পেতে বসে এক মনে মা মহামায়ার নাম স্মরণ করতে লাগলাম। আমাকে যে আমার ঋত তন্ত্র শিক্ষা ফিরে পেতে হবে। কিছুক্ষণের মধ্যে আমি ভেতরে এক তেজ অনুভব করলাম। আমার সর্বশরীর থেকে এক দৈব আলোক প্রভা বিচ্ছুরিত হতে লাগলো। ধীরে ধীরে আমার শরীরে সেই সপ্তচক্র দৃশ্যমান হলো। মস্তক থেকে নাভিমূল পর্যন্ত সকল চক্র, যেমন মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, নাভি চক্র, হৃদ চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র ও সহস্রার চক্র ফুটে উঠতেই মূলাধার চক্র, যা মস্তিষ্ককে পরিচালিত করে, সেই স্থান থেকে এক নারী কণ্ঠের আহ্বান শুনতে পেলাম। তারানা, আমি এসেছি। পুত্রের এমন আকুল ডাক কি কোনো মা উপেক্ষা করতে পারে রে? তোর যে সামনে সমূহ বিপদ উপস্থিত। ব্রহ্মার শাপে পরিণত হওয়া 1 বছর সাতেকের বালক জমে কালপুরুষের নামে মাটির গভীরে জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল। আমি জানি তুই তার সম্মুখীন হয়েছিস। বর্তমানে তুই যার আতিথ্য গ্রহণ করছিস সে নিজেও এক সিদ্ধ তান্ত্রিক। তোদের দুজনের মিলিত প্রচেষ্টায় কালপুরুষকে পরাজিত করে সেই বালককে মুক্ত করতে হবে অভিশাপ থেকে। আজ মহাপূর্ণিমার পুণ্যতিথিতে যে মহাযজ্ঞের আয়োজন হবে, সেখানে স্বয়ং মাতা পার্বতী এবং মহাদেবের মিলিত রূপ অর্ধনারীশ্বর আবির্ভূত হবে।
তবে একই সাথে ব্রহ্ম পিশাচ এবং কালপুরুষের মিলিত আক্রমণও তোদের প্রতিহত করতে হবে যতক্ষণ না তার আগমন ঘটে। তারানাথ, তুই এখন সম্পূর্ণরূপে পূর্ণতা লাভ করেছিস। এখন তুই প্রস্তুত। আমার আশীর্বাদ সর্বদা তোকে রক্ষা করবে। দেবীর নিকট করজোরে প্রণাম জানিয়ে আমি যখন চোখ মেললাম, আমার ঠিক সামনে নগেন্দ্র মহাশয় 1 বছর 12 বালককে নিয়ে উপস্থিত। আমায় দেখে স্মিত হেসে বললেন, তোমার শরীরে যে তেজ লক্ষ্য করতে পারছি তাতে বেশ বুঝতে পারছি তুমি তোমার হারানো তন্ত্রবল পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছ। তবে এত দ্রুত সমাধান করতে পারবে ভাবিনি। তবে এই গৃহে যে স্বয়ং ভৈরবের অধিষ্ঠান, এই স্থান অতি পবিত্র। আমি প্রত্যুত্তরে বললাম, নগেন্দ্র, এই স্থান যে এক পবিত্র ভূমি সেকাল রাতেই আমি বুঝতে পেরেছিলাম বটে। আমার শরীর থেকে যে ব্রহ্মপিশাচের দ্বারা সৃষ্টি হওয়া ক্ষত এবং কলুষ বমির মাধ্যমে নির্গত হয়েছিল, তখনই আমি এই বিষয়টা অনুধাবন করি। তাই হারানোর শক্তি পেতেও আমার বিশেষ সময় লাগেনি। আমি এখন সম্পূর্ণরূপে প্রস্তুত। তারপর সেই বালকের দিকে চেয়ে দেখলাম সে অবাক চোখে এক অদ্ভুত সারল্য মেখে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার দৃষ্টি অনুসরণ করে নগেন্দ্র বলল, ওর নাম অরণ্যক প্রতাপ। উনি রুদ্র প্রতাপের বংশধর এবং এই বংশের শেষ পুত্র সন্তান। আমার কাহিনীর শেষ অংশ আমি এই বালককে দিয়ে শেষ করছি, মন দিয়ে শুনুন। রুদ্র প্রতাপের পুত্র হলধর প্রতাপ ছিলেন বিবাহিত। তখনও হলধরের স্ত্রী কল্যাণীর গর্ভে সন্তান আসেনি। প্রথমে হলধর এবং পরে জমিদারের অন্তর্ধান হওয়ার পর ঠিক কিছু মাস বাদে হলধরের স্ত্রী কল্যাণীর গর্ভে সন্তান আসে। পরবর্তীকালে তার নাম রাখা হয় অরণ্যক। এই নাম বিশেষ তাৎপর্যপূর্ণ বটে, কারণ গহীন অরণ্যের বুকে যার পিতা হারিয়ে গিয়েছিলেন তার একমাত্র পুত্রের এমন নাম যথোপযুক্ত, তাতে কোনো সন্দেহ নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো তারানাথ? এর চোখ মুখ অবিকল হলধরের মতো, এবং জন্মের পরেই মাত্র 4 বৎসর বয়স থেকে তার কিছু অদ্ভুত আচরণ সবাই লক্ষ্য করতে থাকে। সে প্রায়ই ওই মাটির ঢিবির কাছে গিয়ে একা একা সময় কাটাতো। মাঝে মাঝে বলতো যে তার বাবা নাকি তাকে ওই মাটির ঢিবির ভেতর থেকে ডাকছেন। তার সাথে নাকি প্রত্যহ তার বাক্য বিনিময় হয়। তবে তার পিতা নাকি আজও বন্দি দশায় দিন কাটাচ্ছেন। সে মুক্তি চায়, কিন্তু তাতেও একটি প্রশ্ন থেকে যায়, সেই রাতে হলধরের ঠিক কী হয়েছিল। যদি সে মৃত হয় তাহলে ব্রহ্মপিশাচের শিকারের নিয়ম অনুযায়ী সকল পুরুষদের পিতাকে সে শত্রু মনে করে। তাই প্রথমে পুত্রকে নিজের কাছে ডেকে নিয়ে টোপ বানিয়ে তার পিতাকে তারই পুত্রের ছদ্মবেশে ডেকে নিয়ে এনে তার সমাধির ভেতরে নিয়ে যায়। আমার বিশ্বাস সে তাদের সেই রূপ কষ্ট অনুভূত করাতে চায় যা সে নিজে উপলব্ধি করেছে। তাই হিসেব অনুযায়ী হয়তো হলধরের স্ত্রী হয়তো পূর্বেই অন্তঃসত্ত্বা ছিলেন, যা সেই সময় কাউকে তিনি জানাতে দেননি। যেহেতু পুত্র ভূমিষ্ঠ হয়নি তাই তাকে ব্রহ্মপিশাচ টোপ হিসাবে ব্যবহার করতে পারেনি, কিন্তু হলধরকে ব্যবহার করে তিনি জমিদারের উপর আক্রোশ মেটান। এবং যখন জানতে পারে হলধরের স্ত্রী অন্তঃসত্ত্বা, তখন সে হলধরকেও একইভাবে জীবন্ত অবস্থায় সমাধির কালো গহ্বরে নিয়ে যায়। সবটাই আমার অনুমান তারানাথ। ঘটনার সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত নই। তারানাথ, আমাদের আজ রাতেই মহাযজ্ঞে বসতে হবে। তুমি অরণ্যকের সাথে খানিক সময় এই গ্রাম পরিদর্শন করে এসো, আমি যজ্ঞের ব্যবস্থা করছি। আরণ্যকের সাথে তখন কুটিরের বাইরে বেরোলাম। তখন সূর্য মধ্য গগনে রৌদ্রের তীব্র দাবদাহে ঘর্মাক্ত শরীর থেকে নির্গত হয়ে চলেছে বিন্দু বিন্দু ঘাম। আমি আরণ্যকের দিকে তাকিয়ে বললাম, তুমি তোমার বাবার ডাক শুনতে পাও বুঝি? সে আমার দিকে তাকিয়ে বলে উঠল, ওই যে ঝোপের আড়ালে উঁচু মাটির ঢিবি আছে, ওখানেই আমার বাবা থাকে। আমি যে ছোট থেকেই তার ডাক শুনতে পাই। তুমি যাবে আমার সাথে?
আমি তার কথা শুনে মনে মনে প্রমাদ গুনলাম। ওই দিন রাতে আমি ব্রহ্মপিশাচের যে ভয়াল রূপ পরিদর্শন করেছি, তাতেই মৃত্যুপুরীতে এক বালকের সাথে একা যাওয়াটা সমীচীন হবে কিনা সেটা খানিক ভেবে দেখলাম। এখন সূর্যের আলোয় চারিদিক উজ্জ্বল। ব্রহ্মপিশাচের দৌরাত্ম্য পূর্ণিমার রাতে সর্বাধিক বৃদ্ধি পায়। অতএব কাল বিলম্ব না করে আমি ছেলেটিকে অনুসরণ করতে করতে সেই স্থানে এসে পৌঁছলাম। কাটা ঝোপ এবং আগাছার জঙ্গল পেরিয়ে যখন সেই স্থানে এসে পৌঁছলাম, দেখতে পেলাম একটা উঁচু ঢিবির ওপর ফুল, মালা এবং বেলপাতা রাখা। স্থানে স্থানে জ্বলছে ধূপকাঠি। ব্যাপারটা আমি আগে দেখিনি, বা নগেন্দ্র আমায় এ ব্যাপারে কিছু বলেনি, তাই খানিক আশ্চর্য হলাম বটে। ছেলেটা আমায় লক্ষ্য করে বলল, ওই ওই যে মাটির উঁচু ঢিবিটা দেখতে পাচ্ছ না, ওর ভেতরেই তো আমার বাবা রয়েছেন। আমি সেই ছোট্টবেলা থেকে একা একা এখানে আসি। গ্রামের সকলে কত মানা করে জানো। সবাই বলে ওই স্থানে নাকি ব্রহ্ম পিশাচের বাস, কিন্তু কই, সে তো আমার কোনোদিনও কোনো ক্ষতি করেনি। বরং এখানে কান পাতলে আমি বাবার ডাক শুনতে পাই যে তিনি আমার সাথে কত গল্প করেন জানো। তুমি শুনবে তার ডাক? এসো এসো, আমার সাথে এসো। এই বলে সে আমার হাত ধরে এক প্রকার জোর করে মাটির ঢিবিটার কাছে নিয়ে গেল। এইবার সে ঢিবির গায়ে কান পেতে বলল, বাবা দেখো, আমি কাকে নিয়ে এসেছি। ইনি আমাদের গ্রামের অতিথি গো। নরেন্দ্র কাকা রয়েছে, তার বাড়িতে উঠেছেন। বাবা, তুমি আমায় বলেছিলে যে আমি যেন সর্বদা অতিথিকে দেবতুল্য জ্ঞান করি, কারণ আমি যে তোমার ছেলে, এই গ্রামের ভবিষ্যৎ গো। তাই তো তোমার সাথে আলাপ করাতে নিয়ে এলাম। মাটির নিচ থেকে প্রত্যুত্তরে ঠিক কি এলো আমি ঠিক ঠাউর করতে পারলাম না বটে, কিন্তু পায়ের তলায় একটা ক্ষীণ অথচ মৃদু কম্পন অনুভূত হলো। তোমরা তো জানো আমি মহামায়ার স্নেহধন্য। তান্ত্রিক বিদ্যা চর্চার সময়কালে প্রকৃতিলব্ধ কিছু জ্ঞান আহরণ করেছি, ফলে প্রকৃতির আহ্বান আমি উপলব্ধি করতে পারি সহজেই, যা সাধারণ মানুষ সহজে বুঝতে পারে না। আমি এবার কৌতূহল নিবৃত্তি করার উদ্দেশ্যে সেই বালকের নির্দেশ মতো নিজেও সেই মাটির ঢিবির গায়ে কান পাততে যা শুনতে পেলাম, তাতে আমার সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠল। আমি শুনতে পেলাম অসংখ্য মানুষের মরণ আর্তনাদ, যেন শত সহস্র অতৃপ্ত প্রেতাত্মা সমস্বরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে চলেছে। মুক্তির অপেক্ষায় অনতিকাল ধরে অপেক্ষায় প্রহর গুনছে। তারই মধ্যে এক পৈশাচিক অথচ গম্ভীর গলায় আওয়াজ শুনতে পেলাম। আমি শুনতে পেলাম এক পুরুষ কণ্ঠ, যে সেই বালককে উদ্দেশ্য করে বলছে, বাবার নখ আমাদের সকলের মুক্তির সময় আগত। আমরা যেই শক্তির দ্বারা এই স্থানে মৃত্যুর পরেও বাধা পড়েছি, সেই ব্রহ্ম পিশাচের পরাজয় নিশ্চিত রূপে ঘটবে। ঠাকুর মশাইকে বলো যজ্ঞ শুরু করতে। শুধু দৈব অনুগ্রহই নয়, আজ ব্রহ্ম পিশাচ যখন নগেন্দ্র এবং তারানাথকে মারতে উদ্যত হবে, তখন আমি তথা সকল অতৃপ্ত প্রেত তাদের সাহায্যের জন্য অগ্রসর হব। এতদিন আমরা কিছু করতে পারিনি, কিন্তু আমাদের মুক্তির যে ক্ষীণ আশা দেখা দিয়েছে, তাতে এই শেষ অবলম্বনটুকু আমরা আঁকড়ে ধরে শেষবার চেষ্টা করতে চাই। তবে আরণ্যক আমার মুক্তির পর হয়তো আমায় আর পাবে না। তাই নিজের মাকে দেখে রেখো বাবা, এবং স্থান কলুষ মুক্ত হওয়ার পর এই সম্পদ নিজেদের আর্থিক উন্নয়ন তথা গ্রামের মঙ্গলে কাজে লাগিও। সে এই মুহূর্তে গভীর ঘুমে অচেতন রয়েছে। কিছুক্ষণ বাদে তার ঘুম ভাঙবে। পূর্ণিমার আলোকে সে ধারণ করবে এক বিধ্বংসী রূপ। মনে রাখবে, এই লড়াই শুধু ব্রহ্ম পিশাচের সাথে নয়, বরং কাল পুরুষ
স্বয়ং তাকে রক্ষা করতে আসবে। এতকাল ধরে গ্রামের সকলে তাকে তুষ্ট করতে এই স্থানটিতে পুজো দিয়ে এসেছে, ফলে সাময়িকভাবে রক্ষা পেলেও সে আবার তার হত্যা লীলা চালাতে উঠে আসবে। সকলকে বলো, আমরা সকলে মিলে তাদের রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। ধীরে ধীরে তার কণ্ঠস্বর মাটির অতল গহ্বরে মিলিয়ে যেতে থাকে। আমি ইতিমধ্যে আমার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছিলাম, কিন্তু এখনো একই প্রশ্ন বাকি রয়ে গেছে। হলধর যে আর জীবিত নেই, তাতে কোনো সন্দেহ নেই। অতৃপ্ত আত্মারা নিজেরাই মুক্তি পেতে চায় এবং প্রয়োজনে আমাদের সাহায্য করতেও তারা প্রস্তুত। এতে যেমন আনন্দিত হলাম, তেমনই একটা খটকা থেকে গেল। সকলের হদিশ পেলাম, কিন্তু ভৈরব তান্ত্রিক কোথায়? সন্ধ্যাকাশে রক্তরাঙা অস্তগামী সূর্যটা ধীরে ধীরে মেঘের আড়ালে মুখ লুকোতেই আকাশে দেখা দিল পূর্ণিমার গোল চাঁদ। চাঁদের স্নিগ্ধ আলো গায়ে মেখে গ্রামের পবিত্র শ্মশানভূমিতে আমি এবং নগেন্দ্র মহাযজ্ঞের আয়োজন শুরু করেছি। জনশূন্য এই শ্মশানভূমির প্রান্ত থেকে মাঝে মধ্যেই কানে ভেসে আসছে হিংস্র শেয়ালের ডাক। যজ্ঞের কম্পমান আলোক শিখায় খানিক ঘৃতাহুতি দিতেই দাউ দাউ করে অগ্নিস্ফুলিঙ্গ আকাশ ছুঁল। আমরা নিজেদের চারিদিকে দেহবন্ধনী দিয়ে এক মনে শিব এবং পার্বতীর অর্ধনারীশ্বর রূপকে আমন্ত্রণ মন্ত্রের দ্বারা আহ্বান করে চলেছি। খানিক সময় পরে অনুভব করতে পারলাম ধীরে ধীরে বাতাস যেন ভারী হয়ে উঠেছে। এমনটা তখনই হয় যখন কোনো শক্তিশালী প্রেতের আগমন ঘটে। আমরা একে অপরের দিকে একবার চেয়ে নিলাম। নিস্তব্ধ রাত্রির এই চোখের দৃষ্টি বিনিময়ে যে আগাম বিপদের সতর্কবার্তা, সেটা একমাত্র তারাই বুঝতে পারে যারা মানুষের চোখের ভাষা পড়তে জানে। আমরা আবারও সমস্বরে আমন্ত্রণ মন্ত্র উচ্চারিত করতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে মাটিতে উভয়ই এক মৃদু কম্পন অনুভব করলাম এবং পরক্ষণে এক তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। পরক্ষণেই এক তীব্র ঘূর্ণিঝড় শুরু হলো। সহস্র বালুকণা পাক খেতে খেতে আমাদের দিকেই ধেয়ে আসছে। আমরাও পূর্বেই প্রতি আক্রমণের জন্য প্রস্তুত হলাম। আমি এবং নগেন্দ্র একে অপরের হাত স্পর্শ করে আবাহন মন্ত্র জপ করতে শুরু করলাম। ঠিক তখনই আকাশে দেখা দিল কালো মেঘের দল। ধীরে ধীরে সমস্ত আকাশে যেন কালিমা লেপে দিল। পূর্ণিমার চাঁদের আলো নিমেষেই মেঘের আড়ালে ঢাকা পড়ল। তারা আসছে, তারা একত্রিত হয়ে দ্বিগুণ শক্তি নিয়ে আমাদের দিকে ধেয়ে আসছে। কালপুরুষ এবং ব্রহ্ম পিশাচের একত্রিত শক্তির সম্মুখীন আমরা হতে চলেছি। মনে মনে আবারও প্রমাদ গুনলাম, এই মহাশক্তিকে প্রতিহত করার ক্ষমতা আমাদের নেই বটে, তবে খানিক সময়ের জন্য আটকে রাখতে পারি। সেই ঝড় আমাদের দ্বারা সৃষ্ট সেই গণ্ডির বাইরে ক্রমাগত ঘুরপাক খেতে খেতে গণ্ডির ভেতরে প্রবেশ করার তীব্র চেষ্টা করছে। আমরা সেই দিকে স্থির চোখে তাকিয়ে আবারও আবাহন মন্ত্র পাঠ করে যেতে লাগলাম। অকস্মাৎ এক কর্ণবিদারিত আলোকরশ্মির মতো চাঁচড়ে পড়ল সেই পাক খেতে থাকা ঘূর্ণিঝড়ের কুণ্ডলী লক্ষ্য করে চোখের নিমেষে সহস্র ধূলিকণা খণ্ড খণ্ড হয়ে ঝরে পড়ল। খানিক যজ্ঞের আগুনে পুড়ে তার অগ্নিস্ফুলিঙ্গকে যেন আরও ত্বরান্বিত করে তুলল। আমরা দেখতে পেলাম আরেক অদ্ভুত পৈশাচিক দৃশ্য। সেই সহস্র ধূলিকণা এবার এক একটা বালকের রূপ নিচ্ছে, যেন তাদের একই মুখের গড়ন, একই শারীরিক আকৃতি, যেন একই বালকের শত সহস্র প্রতিরূপ। মাটি থেকে খানিক উঁচুতে শূন্যে ভাসমান অবস্থায় তারা দুটি হাতকে নানান মুদ্রায় আবর্তিত করে চলেছে। খানিক পরেই উপলব্ধি করতে পারলাম কি বিপদ ঘটতে চলেছে। সেই ঘটনা আজও ভাবলে আমার হৃদকম্প শুরু হয়। আমি দেখতে পেলাম প্রতিটি বালক এক একটি অগ্নিগোলক সৃষ্টি করে আমাদের লক্ষ্য করে নিক্ষেপ করছে। আমরা নিজেদের বন্ধন আরো মজবুত করতে লাগলাম। বায়ুকে নিজের বশীভূত করে এক অদৃশ্য প্রাচীর সৃষ্টি করলাম। এক একটি বিধ্বংসী অগ্নিগোলক সেই প্রাচীরে ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে। তারা তাদের ব্যর্থতায় আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠল। এবার যেন
এবার দেখতে পেলাম প্রতিটি বালক এক এক করে অদৃশ্য হয়ে উপস্থিত একটিমাত্র বালকের শরীরে গিয়ে মিশে যাচ্ছে। বুঝতে পারলাম সেটি আসল ব্রহ্মপিশাচ, যে সব কালপুরুষের সহায়তায় রূপ মায়াজাল সৃষ্টি করেছে। আমাদের আবহন মন্ত্রে তখনও প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে আমরা আকাশ থেকে মেঘ ডেকে ফেলেছি। কান ফাটানো বজ্র নিনাদ জানান দিচ্ছে যে এই যুদ্ধে আমরা জয়ী হব, কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল ভয়ঙ্কর শক্তিশালী। এরপর সেই বালক আকাশের দিকে মুখ করে দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণ করতে লাগলো। ধীরে ধীরে মেঘ কেটে দেখা দিল আবারও চাঁদের আলো। এরপর সে 2 হাঁটু ভাঁজ করে শূন্যে ভাসমান অবস্থায় চাঁদের দিকে মুখ তুলে তাকালো। তার দৃষ্টি অনুসরণ করে দেখতে পেলাম চাঁদের মধ্যে থেকে এক গোলাকৃতি বলয় শূন্যে পাক খেতে খেতে সেই ব্রহ্ম পিশাচ রূপী বালকের চারিদিকে এক দিব্য বলয়ের সৃষ্টি করেছে। ধীরে ধীরে সে মাটিতে পা রাখলো, খানিক কুঁজো হয়ে আবারও শূন্যে হাত প্রসারিত করে কালপুরুষকে আমন্ত্রণ জানাতে লাগলো। ধীরে ধীরে তার শরীরে দেখা দিল এক অত্যাশ্চর্য পরিবর্তন। আমি দেখতে পেলাম তার উচ্চতা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ধীরে ধীরে সেটা আকাশ ছুটছে, যেন তার শরীরের এক একটি দিক কালো ধোঁয়ায় আবৃত, এবং ওপর দিকে সেই ভয়ঙ্কর রূপ যা আমি ইতিপূর্বে প্রত্যক্ষ করেছি। তীর করে কম্পমান মাথার টিকি থেকে ঝরে ঝরে আগুনের উজ্জ্বল শিখা পড়ছে। শরীরের একদিকের হাতের বিশাল শানদেওয়া তীক্ষ্ণ ধারালো নখে চাঁদের আলো পড়ে চকচক করছে, এবং অপর প্রান্তের হাতটি কালো ধোঁয়ায় আবৃত। কালপুরুষ এবং ব্রহ্মপিশাচের এই মিলিত রূপ যে ধ্বংসের প্রতীক চিহ্ন বহন করছে, তাতে এই পৈশাচিক রূপ গোটা বিশ্বকে চোখের সামনে ধ্বংস করে দিতে পারে। ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে তার সুবিশাল মুখমণ্ডল। সারি সারি তীক্ষ্ণ ধারালো দাঁতের মাথা দিয়ে ঝুলে পড়ছে 1 হাত লম্বা লাল জিহ্বা। সেই জীব এতটাই সুবিস্তৃত যে মাটি স্পর্শ করেছে। তার সেই হাঁ করা মুখের ভেতর দেখা যাচ্ছে আরেকটি মুখমণ্ডল। আমি অবাক চোখে দেখলাম এক জটাধারী সন্ন্যাসীর ধ্যানমগ্ন রূপ সেই স্থানে অবস্থান করছে। আমি নগেন্দ্রর দিকে তাকাতেই সে বলে উঠল, তারানাথ, ভৈরব তান্ত্রিকের অন্তর্ধান ঘটেনি, এটা আজ স্পষ্ট। সে নিজের আত্মাকে কাল পুরুষের গর্ভে বিলীন করে দিয়েছে, ফলে সেও আজ কাল পুরুষের এক অংশ। যেভাবে মৃত্যুর পরে আমাদের আত্মা পরমাত্মার সাথে মিলিত হয়, ঠিক তেমনি কাল পুরুষের সাধকেরা মৃত্যুর পর কাল পুরুষের সাথে মিলিত হন। তারানাথ, সময় খুব কম, তুমি আমন্ত্রণ মন্ত্র শুরু করো। থামলে চলবে না, আমি এদের আটকানোর চেষ্টা করছি। আমি দেখলাম মুহূর্তের মধ্যে নগেন্দ্র শরীর বাতাসে ভাসমান অবস্থায় সেই গণ্ডির বাইরে এসে দাঁড়ালো। তার 2 চোখে খেলা করছে বিদ্যুতের তরঙ্গ। সেই 2 হাত প্রসারিত করে বরাভয়ের মুদ্রায় বাতাস থেকে হাত বাড়িয়ে এক সুদৃশ্য ত্রিশূল আনয়ন করে সেই বিশাল আকায় শরীরটির দিকে নিক্ষেপ করল। বাতাস কেটে সেটি দ্রুত গতিতে বিদ্ধ হলো তার বক্ষ বরাবর। এক কর্ণবিদারী আর্তনাদ শুনতে পেলাম। তৎক্ষণাৎ সেই মূর্তি প্রবল হুঙ্কার দিয়ে নগেন্দ্রকে লক্ষ্য করে তীব্র বেগে ধেয়ে এলো। আমি ঘটনার গুরুত্ব উপলব্ধি করে দ্রুততার সাথে যজ্ঞের শেষ আহুতিটুকু দিতেই হঠাৎ নগেন্দ্র এবং সেই মূর্তিমান বিভীষিকার মাঝে উপস্থিত হলো এক চোখ ধাঁধানো ঘূর্ণায়মান আলোক বলয়। সেই দিকে বেশিক্ষণ তাকানো যায় না, চোখ ধাঁধিয়ে যায়। ধীরে ধীরে সেই বলয় স্থির হতেই দেখতে পেলাম এক অপরূপ নৈসর্গিক দৃশ্য। একই শরীরের একদিকে নীলাভ বর্ণে জটাধারী পুরুষ এবং শরীরের বাকি অংশটি স্বর্ণালঙ্কার ভূষিতা এক তেজস্বিনী নারীর। স্বয়ং মহাদেব এবং মাতা পার্বতীর অর্ধনারীশ্বর অবতার অবতীর্ণ হয়েছেন। আমি এবং নগেন্দ্র সেই রূপ দেখে করজোড়ে প্রণাম করলাম। ধীরে ধীরে সেই মিলিত রূপের চারিদিকে একে একে জড়ো হতে লাগলো হাজার হাজার প্রেতের দল।
ব্রহ্ম পিশাচ এক ভয়ঙ্কর গর্জন করে তাকে লক্ষ্য করে ঝাঁপ দিল। মহাদেব এবং মাতা পার্বতীর চোখ রক্তবর্ণ হয়ে উঠল নিমেষে। ইতিমধ্যে শত সহস্র প্রেতের দল ঘিরে ধরল ব্রহ্ম পিশাচকে। এক রাশ ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে আবর্তিত হয়ে চলেছে তার সামনে। ব্রহ্ম পিশাচ আবারও কর্ণবিদারী এক গর্জন করে সুবিশাল হাতের নখ দিয়ে আক্রমণ করল তাকে। এইবার সেই মিলিত রূপ তীব্র রণহুঙ্কার ছেড়ে তার হাতের ত্রিশূল ব্রহ্ম পিশাচের গলায় লক্ষ্য করে নিক্ষেপ করল। বাতাস কেটে সেটি বিদ্ধ হয়ে কাটা কলা গাছের মতো তার সুবিশাল মুন্ডুধর থেকে আলাদা হয়ে মাটিতে লুটিয়ে পড়ল এবং শরীরের বাকি অংশটা কাঁপতে কাঁপতে একসময় স্থির হয়ে গেল। ধীরে ধীরে প্রকৃতি আবারও আগের অবস্থায় ফিরে এল। শিব পার্বতীর অর্ধনারীশ্বর রূপ পুরুষ এবং নারী কণ্ঠের মিশ্রিত গলায় বলে উঠল, যখন পৃথিবীর বুকে পাপ বাড়বে, যুগে যুগে আমরা অবতীর্ণ হব। সকল মহাজাগতিক শক্তির আধার নিয়ে অশুভ শক্তির বিনাশ করব। সৃষ্টি স্থিতিলয় দ্বারা পরিবেশিত এই ব্রহ্ম সমাজ যখনই পাপে পরিপূর্ণ হয়ে উঠবে, আমাদের রুদ্ররূপ সেই সকল শক্তিকে বিনাশ করতে আসবে। আমি আর কিশোরী এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো বসেছিলাম। তারানাথের গল্পের এই শেষ অংশটা অবাক বিষয় শুনলাম। কিশোরী হঠাৎ বলে উঠল, ঠাকুরমশাই, কাহিনীর শেষটুকু তো বুঝতে পারলাম। অবশেষে ব্রহ্ম পিশাচের হাত থেকে গোটা গ্রাম রক্ষা পেল। সকল হতভাগ্য আত্মারা প্রেতজনি থেকে মুক্তি পেল। কিন্তু তারপর কি সেই সম্পদের পুনরুদ্ধার সম্ভব হয়েছিল? জমিদার বাড়ি কি তার হারানো গৌরব ফিরে পেয়েছিল? কিশোরীর কথা শুনে তারানাথ মৃদু হেসে জবাব দিলেন, কিশোরী, যাকে ভুলবশত যক্ষরূপে নিযুক্ত করা হয়েছিল জমিদারবাবু ঘুণাক্ষরেও টের পাননি যে সেই হয়ে উঠবে এক কলঙ্কময় অধ্যায়। সবই যে অদৃশ্যের লিখন। পাপীরা যুগে যুগে তাদের কৃতকর্মের শাস্তি পেয়ে এসেছে এবং এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। পরবর্তীকালে কল্যাণী এবং আরণ্যক সেই সম্পদ ভৃত্যদের সহায়তায় পুনরুদ্ধার করেছিল ঠিকই, তবে তার সাথে তারা খোঁজ পেয়েছিল একরাশ হাড় বের করা কঙ্কালের স্তূপ। আমি এবং নগেন্দ্র সেই সমস্ত মৃতদেহের সৎকার করে তাদের আত্মার মুক্তি কামনা করি। আমার এই সাফল্যকে গৌরবান্বিত করতে নগেন্দ্রর সহায়তা এবং আন্তরিকতা বিশেষভাবে উল্লেখযোগ্য এবং অগ্রণী ভূমিকা পালন করে। আসলে ভারতবর্ষের এই অপসংস্কৃতির মূল আধার অশিক্ষা এবং লোভ। এই সকল ত্রুটি যেদিন মানুষের হৃদয় থেকে দূরীভূত হবে, সেদিন আমাদের আত্মা শান্তিময় পরমাত্মার সাথে মৃত্যুর আগেই মিলিত হতে পারবে। মানুষের মঙ্গলার্থে উৎসর্গীকৃত চেতনালুব্ধ জ্ঞান ভাণ্ডার আমরা একমাত্র সঠিক শিক্ষাদান এবং শিক্ষালাভের মাধ্যমেই এক নতুন সমাজ গড়ে ওঠে। তারানাথের বাড়ি থেকে সেই দিন এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি নিয়ে আমি বাড়ি ফিরলাম। বুঝতে পারলাম শিক্ষাই একমাত্র মুক্তির পথ। মানুষের মতো মানুষ হতে পারলেই তবেই মুক্তির পথ প্রশস্ত হবে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প প্রতাপগড়ের প্রেতছায়া। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।